যিনি সরকারের প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, বাংলাদেশের জাতীয় মর্যাদা প্রতীক। তার কাছ থেকে এই ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে, এটাও আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আবার সমস্যাটা হলো যে যেই সরকারটাকে আমাদের সরকার করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সরকারের পাশে থাকতে হবে। এখন আমরা বলি, তখন তারা বলেন যে হ্যাঁ ঠিক আছে। আবার যখন বলা হয় যে দেশের সংকটযুক্ত একমাত্র জনপ্রতিনিধিত্বহীন যদি সরকার চলে, দেশ চলে, তাহলে দেশ কিন্তু সংকটে নিপতিত হওয়া খুব বেশি আসুক না। আগে ভোট চুরি করে যে সরকার ছিল আর এখনকার যে সরকার, তার মধ্যে পার্থক্য হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু আকাঙ্ক্ষার মধ্যে যেই কটা প্রধান আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল মানুষ গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই ভোটের অধিকারের কথা যখন বলা হয়, তখন এই সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বডিতে অবস্থান করছে এরকম কারো কারো চোখ ভুরু এগুলো কুচকে, যেটা আওয়ামী লীগ আমলে হতো সেটা কিন্তু এখনো কারো কারো অবস্থানের সাথে মনে হচ্ছে। তাহলে আমরা কি করে নিতে পারি যে আপনারা চাচ্ছেন দেশটাকে অনেক দিন পর্যন্ত অনেক বাধিত সংস্কৃতিতে রাখার জন্য? যদি সেটাই চান, তাহলে অতীতের কর্মকাণ্ডের সঙ্গে এখনকার কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গেলে কিন্তু খুব দুঃখজনক একটা শব্দ ব্যবহার করতে, সেই শব্দগুলো আমরা ব্যবহার করতে চাই। আমরা মনে করি দেশের গত 17 বছরে যে সংকট রয়েছিল, সেই সংকটটা এখন আছে, এবং সেই সংকটটা হচ্ছে গণতন্ত্র উন্নয়নের জন্য ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। এই ভোটের অধিকার ফিরিয়ে না দিলে আপনারাও কিন্তু একসময় গিয়ে ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হতে পারেন। আমরা চাই না আপনাদেরকে সেরকম একটা তত্ত্ব নিয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতার বিদায় নিতে হোক, সেরকম কোনো কিছু আমরা চাই না। অতএব আপনারা যা যা করেছেন, অনেকগুলো কাজ করেছেন, তার মধ্যে কিছু ভালো কাজ রয়েছে, এবং আমরা মনে করি আপনারা আন্তরিকভাবে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, ব্যর্থ হয়েছেন মানুষের যথাযথ প্রয়োজনগুলো আপনারা চিহ্নিত করে সেগুলি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে। অর্থাৎ ওই দিকে আপনারা চিন্তা ভাবনা বাদ দিয়ে একটি দ্রুত নির্বাচনকে গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের জন্য সম্মানজনক, দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য সেটা সহায়ক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু কৃতজ্ঞতা আমাদের প্রিয় নেতা আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহকে বর্তমানে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় অভিভাবক বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। আমাদের সকলের পরম শ্রদ্ধা আমাদের অভিভাবক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত দেশের সফল ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক যে আলোচনা সভা, সংগ্রামী সভাপতি এবং এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, একজন ভালো লেখক এবং ভালো বলেন করিম সারাফি উপস্থিত আছে। দীর্ঘ রাজনীতির একজন পরিচিত নেতা, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আসছে জাতীয় রাজনীতির অভিভাবক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বিগত সরকারের অনেক অনেক মামলার আসামি প্রিয় নেতা শামসুজ্জামান নুরু, উপস্থিত আছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে যুবদলের হাত ধরে আজকে জাতীয় রাজনীতিতে অবস্থান করছেন প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী যুবদলের বরিশাল জেলা সাধারণ সম্পাদক, পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতি, দলের ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এবং বর্তমানে যিনি দায়িত্বে আছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলাপ এবং নির্বাচিত এমপিও বলে দেশের পক্ষে, সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে বারবার তারা নির্দেশ করেছেন। সেই ১/১১ থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক মামলার আসামি আজকের এই সভার প্রধান বক্তা জননেতা মহতরম হোসেন আজাদ এবং আমাদের এই প্রেস ক্লাব ভিত্তিক আপনাদের জাতীয় দুর্দিন দুঃসময় সংকটে যিনি এই অর্গানাইজেশন তৈরি করে এবং বিভিন্ন সময় জাতির পক্ষে কথা বলতেন এবং আপনাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আরেকজন মুরব্বী আজকে দীর্ঘদিন পরে তিনি আমাদের মাঝে এসেছেন। সে ৮ দশকে ৮০ দশকে যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, সে দেশের বিরুদ্ধে আন্দোলনের রাজপথে ছিলেন। আমাদের জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কিশোরগঞ্জের সাবেক নেতা সংবাদ সভা সর্বস্তরের নেতৃবৃন্দ, শঙ্কর দৈনিক বজ্রপাত, দৈনিক সর্বনাশ, সংসদের বিপক্ষে দেশের একটি সাইফর নীতির মধ্যে দিয়ে দেশটা প্রতিষ্ঠিত লাভ করুক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যার কারণে সরকার বিরোধী আন্দোলনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থানে থেকে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, যার নেতৃত্বে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেত্রীকে কারাগারে যাওয়ার পরে তাকে মিথ্যে মামলায় সাজা দেওয়ার পরে তার নেতৃত্ব গ্রহণ করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। আজকে তাদের নেতৃত্বে যাতে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আশা দিতেছিলাম, আমাদের ধারণা ছিল এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অর্থাৎ এই সরকারের পতন ঘটলে দ্রুত একটি নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যেখানে থাকবে ন্যায় নীতি শাসন প্রতিষ্ঠা, যেখানে থাকবে কথা বলার অধিকার, যেখানে থাকবে দেশের মানুষের জাতীয় নিরাপত্তা। কিন্তু না, আসতে বিধবা একদিকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের যে ফসল তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আমরা আশা করেছিলাম তারই নেতৃত্বে হয়তো দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবেন। কিন্তু না, আমরা তার ব্যতিক্রম লক্ষ্য করছি। আজকে সরকার বিভিন্ন রকম তালবাহানা করছেন নির্বাচনকে নিয়ে, যে নির্বাচনের দাবি নিয়ে আমাদের ইলিয়াস আলী সহ বাংলাদেশের কয়েক হাজার নেতা কর্মী ছাত্র জনতা আত্মহত্যা দেওয়া হয়েছে, দিয়েছেন বটে, কিন্তু এখনো নির্বাচন অথবা গণতন্ত্র আমাদের মাঝে ফিরে আসে নাই।
আমরা ইত্যাদি লক্ষ্য করছি বিশেষ একটা দল আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচন কথা ভাবছেন, ওয়ার্ড কমিটি নির্বাচন কথা ভাবছেন। আমরা তাদের উদ্দেশ্যে, আমি ব্যক্তিগতভাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য, ওয়ার্ড কমিটি নির্বাচনের জন্য, পৌরসভা কমিটি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করা হয় নাই। জাতি নেতৃত্ব দিয়েছিল এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি জাতীয় নির্বাচন, যে নির্বাচন হবে নিরপেক্ষ, যে নির্বাচন হবে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য নয়, বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আজকে সেই দলটি আবার উল্টো সুরে কথা বলছেন, জাতীয় নির্বাচনকে বাঁচিয়ে রেখে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে যেতে চান। তার অর্থটা কি? তারা কি করতে চান? স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে বাঘানাদার বাহিনীর বিরুদ্ধে রাস্তা নেমে কয়েক লক্ষ ৩০ লক্ষ নরমের রক্তের বিনিময়ে গর্জিত বাংলাদেশ, ঠিক সেই মুহূর্তে ওই দলের ভূমিকাটা কি ছিল সেটা প্রস্তাবিত। ওই দল যখন আমরা শেখ হাসিনার বিরোধী আন্দোলনে আমরা দেশের নেতৃত্ব নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর জন্য রাজপথ গর্ভের সৃষ্টি করা হয়েছিল নেত্রীর মধ্য দিয়ে। তখন ওই দলটি গোপনে গোপনে সেই আওয়ামী লীগের সাথে একটা ঘটনা করে শেখ হাসিনার শেখ এর সাথে পতন ত্বরান্বিত করেছেন, এর সাথে পতন এর সাথে তার দীর্ঘদিন ক্ষমতা রেখেছেন। আজকে আমাদের বসতে হবে ওই দলগুলির ভূমিকা কি? তারা সংকট সৃষ্টি কেন? এই সমস্ত দলের কারণে দেশে সংকট সৃষ্টি হয়। যদি শেখ হাসিনার সাথে সেই ৭ তারিখে নির্বাচন অথবা অন্য নির্বাচনে এর সাথে দল জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেতেন তাহলে হয়তো বা এর সাথে এই শেখ হাসিনার ৭ তারিখে নির্বাচন করতে যেতে পারতেন না। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন দল বা এই চিহ্নিত দলগুলো সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন তালবাহানার মধ্যে থাকে। যদি তাই না থাকতো তাহলে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা আসছে না। এগুলো আজকে ভাবতে হবে। দেশের দুশ্মনকে চিনতে হবে। দুর্নীতির দুর্শনের সংকটে কারা থাকে। আজকে এই সংকট নিরসনের জন্য বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অধ্যাপক ইউনূস বলেছেন, আপনাকে আমরা সমস্ত রকম সহযোগিতা করতে চাই যাতে রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, অনেকে বলে পূর্ণ স্বাধীনতা, মাঝে মাঝে বলে দ্বিতীয় স্বাধীনতা। আরে স্বাধীনতা তো একবার হয়েছে। স্বাধীনতা ঘোষণা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। ৫ই আগস্ট তো দেশ স্বাধীন হয় নাই, গণতন্ত্র মুক্ত লাভ করেছে। এই গণতন্ত্র মুক্ত লাভের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বক্তব্য রাখবেন আজকের আলাল এবং সভার প্রধান অতিথি আমি অধ্যাপক ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই। আপনি পোলাপানের অভিভাবক হন না, আপনি রাষ্ট্রের অভিভাবক হন, দেশের অভিভাবক হন। দেশ জাতি আপনার কাছে অভিভাবকত্ব দাবি করে, দেশ জাতি চায় আপনার নেতৃত্বে দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণকে ফিরিয়ে দেন। কোন ষড়যন্ত্রের আমরা নেই সাহেব। জাতি আপনাকে বরণ করেছে, পৃথিবীর মানুষ আপনাকে বরণ করেছে। এই স্মরণীয় বরণের মধ্য দিয়ে আপনি জাতির নেতৃত্ব জাতিকে ফিরিয়ে দেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের মধ্য দিয়ে এই দেশের পুনর্জাগরণ সৃষ্টি করে উন্নয়নের শীর্ষে যাবে। দেশের মানুষ কথা বলতে পারবে, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তাই কোন রকম কারো কথা তাল বাহানা না করে আপনি যে কথাটা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, ওই ডিসেম্বরে কত তারিখে নির্বাচন দিবেন ওই তারিখটা ঘোষণা করেন। আমরা আপনার নেতৃত্বে দেশের আগামী দিনে দেশে প্রতিষ্ঠা করবো, নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি আমার ভোট আমি দেবো, নির্বাচন করবো। যারা পার্লামেন্টে গিয়ে জাতির পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে। কারণ পার্লামেন্টে যারা যান
তারা বাবু পার্লামেন্টের মধ্য দিয়ে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেন তার বিকল্প তত্ত্বাবধায়ক সরকার নয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি সময়ের জন্য দেওয়া হয়েছে। তাই আসুন আমরা আপনার রোডম্যাপের মধ্য দিয়ে আমরা আগামী দিনে নির্বাচন করবো। আমি আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অভিভাবক জনাব আব্দুল সালাম আজাদ ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ। বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রিয় অভিভাবক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলা। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলা। এখন আমার গলার সঙ্গে কিছু বেঁধে দিলে ভালো। আপনি এখানে যে অবস্থা, এখানে বেঁধে দিলে আরো ভালো শোনা যেত। ক্যামেরা শোনা ভালো চলছে। সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম একটা শুভ উদ্যোগ নিয়েছেন, ভালো উদ্যোগ। সংগঠনের নাম এবং বিষয়বস্তু আকর্ষণীয়। আর প্রধান অতিথি হিসেবে যিনি এখানে উপস্থিত আছেন তার সম্পর্কে নতুন করে কোনো বিশেষণের প্রয়োজন আছে আমি ওটা মনেই করি না। শামসুজ্জামান দুদু বিএনপিতে একজনই, জাতীয়তাবাদী রাজনীতিতে একজনই, অন্য আর কেউ নাই। আমার পাশে আমার সহযোদ্ধারা আছেন দীর্ঘদিনের বিএনপির পরীক্ষিত নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এরশাদ বিরোধী আন্দোলনের একজন অত্যন্ত অগ্রণী সৈনিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতা, যিনি চরম দুর্যোগের সময়ও এই প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব সংলগ্ন জায়গাগুলোতে জাতীয়তাবাদী রাজনীতির প্রচার এবং প্রসারে কাজ করেছেন, জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শাহজাহান সম্রাট, আবুল কালাম ফয়েজি, ইব্রাহিম এবং অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য উদ্যোক্তাদেরকেও ধন্যবাদ। সঞ্চালক আছেন সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন। বন্ধুরা, আমি পথে আসতে আসতে একটা খবর দেখছিলাম গাড়িতে, যে তুরস্কের এরদোগানের দলটির নাম হচ্ছে একে পার্টি, আপনারা জানেন। পাকিস্তানের ইমরান খান সাহেবের দলটির নাম হচ্ছে তেহরিকে ইনসাফ, আর দিল্লিতে কেজরিওয়ালের দলটির নাম হচ্ছে আম আদমি পার্টি। তিনটাই কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে, বাংলাদেশের ভেতরে না। কিন্তু দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করেছে এবং সেটা তারা বলেছেন মিডিয়ার কাছে। তো এটা একটা অদ্ভুত লাগলো আমার কাছে। যেই প্রজন্ম এই মাটিতে জন্ম নিয়েছে, আমাদের আলো বাতাসে বেড়ে উঠেছে, আমাদের মায়ের স্তন্যপান করেছে, বাবার আদর পেয়েছে, ঝড় বৃষ্টি বাদল সবকিছুকে উপেক্ষা করে শীত গরম সবকিছুর মধ্যে দিয়ে এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আমার এটা নিয়ে আসলে খুব দেখার পরে আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এটা মূল কারণটা কি। শেখ হাসিনার পলাতকের পেছনে আন্দোলনের চেয়ে বড় যে উপসর্গটি ছিল সেটা হলো সমাজের যে কোনো স্তরের, প্রত্যেকটি স্তরের এমন কোনো মানুষ ছিল না যে তাদের উপরে অতিষ্ঠ হয় নাই, অসন্তুষ্ট হয় নাই। একদম দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত কিছু সুবিধাবুদ্ধি হালুয়া রুটির অংশীদার দ্বারা তারা বাধা, তাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে এটা। সেখানে এইটাকে আমরা বিএনপি এটাকে টেনে নিয়েছি প্রায় 1.5 যুগের মতো, এককভাবে আমরা টেনে নিয়েছি। তো এইখানটায় এসে খোঁচাখুচি করা বা অন্য কিছু করা এটা শোভনীয় না। আর এত নেতা বাংলাদেশে আছে, যারা আছেন শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন সৈয়দ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের প্রিয় নেতা যারা জিয়াউর রহমান বীরুত্তম,
আরো অনেক অনেক নেতার উদাহরণ দেওয়া হয়। এদেরকে বাদ দিয়ে আম আদমি পার্টির কেজরিওয়াল কিংবা একে পার্টির এরদোগান কিংবা পাকিস্তানের ইমরান খান এদেরকে পছন্দের কারণটা জাতির সামনে খুব তাড়াতাড়ি পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, নাহলে এই প্রজন্ম বিভ্রান্ত হবে। আর যে কাজগুলো হচ্ছে অনেকে সাহস করে বলছেন না, আমি অতি সম্প্রতি একটি টক শোতে বলেছি এবং একটি আলোচনা সভায় বলেছি। কথাটি হলো যে সেনাবাহিনী প্রধান বললেন 624 জন, সম্ভবত এরকম 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং তিনি আরো বললেন যে আরো যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? কোথায় গেল? পরবর্তীতে কেন জানানো হলো না যে তারা কোথায়? বাতাসে তো অনেক গুঞ্জন আছে, অনেক রকমের কথা আছে যে বড় বড় কর্মকর্তারা কেউ, সীমান্ত রক্ষী যারা আমাদের আছেন তারা, কিংবা এই সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন, সেটার তদন্ত হওয়া উচিত এবং সেটা প্রকাশ করা উচিত। কারণ যারা মানুষের রক্ত শোষণ করে এই দেশটাকে নিঃস্ব করে দিয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মূল্যবোধগতভাবে, তাদের তো বিচার না করে কোনো উপায় নেই, বিচার করতেই হবে। না করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা এবং বেইমানি করা হয়। আমরা সেই প্রশ্নটা জানতে চাই। মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকের 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে, গতকালকের 200 টাকার মাছ আজকে 500 টাকা হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায়? সেটা জনগণের কাছে বলতে হবে না? গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতা, এবং এই সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই। ব্যাকরণগতভাবে চিন্তা করে দেখেন, একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি। একজন পুলিশ কর্মকর্তাকে বললে বলবেন উপর থেকে নির্দেশ ছিল আমি সেইটাই ডিটো করেছি। একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি। একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব বা নেতা কি হলো, আমি এটা পেলাম না কেন? এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ, এটা কিন্তু সমাজের আর কোনো পেশার মানুষের নাই, কোনো পেশার মানুষের নাই। একজন নাম করা ব্যক্তি, অনেক নাম করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য গৌরব, ঠিক আছে, ঠিক আছে, তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পূজনীয়, তাদেরকেও তো ফুল দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, কিন্তু দেবতা কি হাতে ধরে কেউ কি কিছু দিয়ে দিচ্ছে না পর্যন্ত? আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে বিএনপি সম্ভবত যাবে আজকে বিকেল থেকে। এখন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন গঠন করতে হয়। আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না। একটা সময় ছিল যখন নির্বাচন বলতেছিল বিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট, আরেকটি যোগ হয়েছে এনওটি নোট। ভোট ছিল না, ভোট এবং নোট, এই ছিল নির্বাচন। সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন 59 এবং 60 অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় সরকার, কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন, তার অর্থ কি? স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন। তো সেইটা আগে গুরুত্ব পেল কিভাবে? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা যেটা লেখা থাকে ওইটাই অগ্রাধিকারযোগ্য, ইংরেজিটা পড়ে সাবঅর্ডিনেট। সেই ক্ষেত্রে স্থানীয় শাসনের মধ্যে আগে কেন আমরা যাব? আমরা যাব স্থানীয় তাকে পরবর্তীতে দেখা যাবে জাতীয় প্রশ্ন, যেটা জাতীয় সংসদের নির্বাচন, সেই জায়গাটায়। কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য, ভিন্ন মত, একমত, দ্বিমত, সহমত সব মিলিয়ে একটা বাগান, সেই জায়গাটা দিয়ে গুরুত্ব না দিয়ে অন্য কেন দেওয়া হচ্ছে আমি জানি না। আপনাদের মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এখানে দুদু ভাই এবং রেজাউদ্দৌলা ভাই আছেন, অ্যাডভোকেট সালাম আছেন, আপনাদের মনে থাকার কথা, ঢাকার দেয়ালে দেয়ালে একটা শব্দ, একটা বাক্য লেখা ছিল, বড় কষ্টে আছি আইজুদ্দিন। মনে আছে না? বড় কষ্টে আছি আইজুদ্দিন।
ঠিক এইভাবে সরেয়া রস্যই বর্গ জাহিদ উদ্দিন। এরপরে আওয়ামী লীগের আমলে রাতের বেলা গোপনে গোপনে কারা মিরপুর এবং ওই সমস্ত এলাকায় দেয়ালের মধ্যে গ্রাফিতি এঁকে লিখে দিত, সুবোধ তুই পালিয়ে যা। মনে আছে না আপনাদের? এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। দেশটা আমাদের এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, এই প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করেন, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না, আর বিএনপির তো পছন্দ করার প্রশ্নই ওঠে না। সেদিক থেকেও আমাদের সতর্ক দৃষ্টির প্রয়োজন রয়েছে। স্বামী স্ত্রী দুইজনে বসে আছেন তো, নীরব, কোনো কথাবার্তা নাই। স্ত্রী চিন্তা করলেন যে স্বামীকে একটু জিজ্ঞেস করি, বলে আচ্ছা তুমি সারাদিন এই বই নিয়ে বসে থাকো, কি মজা এটার মধ্যে? বলে যে আমার খুব ভালো লাগে, বই নিয়ে থাকতে খুব ভালো লাগে। স্ত্রী তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহা, আমি যদি বউ না হয়ে বই হতাম তাহলে কত মজা হতো। স্বামী সঙ্গে সঙ্গে চট করে উত্তর দিলেন, হ্যাঁ ভালোই তো বলেছো, তাহলে দয়া করে বই না হয়ে পঞ্জিকা হও, বছর বছর পরিবর্তন করতে পারবে। বছর বছর পরিবর্তন করার কোনো পরিকল্পনা নিয়ে এক বছর হবেন না, দয়া করে। এই সরকারকে বলবো সেটা দয়া করে হবেন না। অবৈধ অস্ত্রের কথা এখানে একজন বক্তা বলেছেন, রেজাবুদ্দৌলা চৌধুরী সভাপতি বলেছেন, এই অস্ত্রগুলি উদ্ধার করা দরকার। এবং এখনো কারা কারা, আমি ওই দিন টকশোতে প্রেস সচিবকে বলেছি, ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিবকে বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান, কিছু কাজ করে দেখান, যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে। এই অস্ত্রগুলো উদ্ধার করেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান। সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন? কেন বসে না? আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন, তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। যদি কেউ এই অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলেই খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে, সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা, বিশ্বাস করেন। প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে না, আপনার প্রাইস বেড়েছে। এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না, আমি দেখাতে পারিনি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে। মানে রোজার 1-2 দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে। তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম, যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক, লাভ হলো কি? লাভ হলো? এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে। এবং সেটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত সবার জন্য ভালো হবে। আর এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশকে আমি বলবো, আপনারা এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আরো বেশি বেশি আয়োজন করেন, ভিন্ন মতের মানুষদেরকেও নিয়ে আসেন, শোনেন তারা কি বলে, সেটাও শুনেন। শুনে আপনারা একটা উপসংহারের দিকে যান। যেই 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটাকে দিয়েছেন 2016 সনে। আজকে 9 বছর তিনি 2030 ভিশন দিয়েছিলেন। সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে 27 দফা বিএনপির পক্ষ থেকে। সেই 27 দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আন্দোলনে ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে, তাদের সঙ্গে পরামর্শ করে আমরা 31 দফায় নিয়ে এসেছি। এবং মজার ব্যাপার হলো ওই 31 দফার নিচে একটা কনক্লুসিভ সেন্টেন্স আছে, যেখানে বলা আছে যে আরো যদি এর চেয়েও বা ভালো যদি আরো কোনো পরামর্শ থাকে আপনারা দেন, আমরা গ্রহণ করব। তো বিএনপির কাছে আর কি চান? আর কি চান? উদারতার সমস্ত দরজাগুলো আমরা খুলে দিয়েছি, হাজারো দরজা আমরা খুলে দিয়েছি। এইটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। কিন্তু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি ছিল অতীতে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ার বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের প্রিয় অভিভাবক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা
অ্যাডভোকেট সৈয়দ মঞ্জুর হোসেন আমার বন্ধুরা আমার আমি সাংবাদিক বন্ধুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এক অন্যকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করছি। বন্ধুরা আমার সাময়িক অসুবিধার জন্য আপনারা ঠিক মতো নিতে পারেন, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা আমার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছে মাননীয় সভাপতির আগে মাননীয় প্রধান অতিথির আগে পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি, দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, আমাদের সকলের প্রিয় ব্যক্তি যুবনেতা জহিরুল ইসলাম কলিমকে তার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহেব এস.এম. মিজানুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অভিনন্দন, মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের সভাপতি শামসুজ্জামান যুব ভাই, উপস্থিত প্রধান আলোচক, যার দেওয়া আজকের আলোচ্য বিষয় আমার প্রিয় নেতা যুবদলের সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, দক্ষিণ অঞ্চলের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট সৈয়দ মোজাফফর হোসেন আলাল, উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, স্বাধীনতা ফোরামের সভাপতি, আরাক দক্ষিণ অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় মুখ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, উপস্থিত আমার প্রিয় ব্যক্তিত্ব ভাই জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী সহ আমাদের সংগঠনের এবং জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় দেশের বর্তমান অবস্থা ও গণতন্ত্রের ভবিষ্যৎ। দেশের আমি সংকট 26,000 বর্গ মাইলেই দেশে বর্তমানে সংকট আছে, দেশে গণতন্ত্রের সংকট আছে, দেশে রাজনৈতিক সংকট আছে, দেশের দ্রব্যমূল্যের মানুষের এই দ্রব্যমূল্যের সংকট আছে। এই সকল সংকট নিয়ে আমার প্রধান আলোচক আমাদের আলোচনা করেছেন এবং এই বিষয়ে সার্বিক আলোচনা করবেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক শামসুজ্জামান দুদু ভাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে সবার বিপ্লবী সভাপতি যুবনেতা জহিরুল ইসলাম কলিম আমার এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের আপসহীন সংগ্রামী জননেতা, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় আমাদের অভিভাবক জননেতা শামসুজ্জামান দুদু। বক্তব্য নিয়ে আসছেন জননেতা শামসুজ্জামান দুদু। এইগুলো সাইডে রাখেন, উপরে রাখতেছেন কেন আপনারা?
রাখতে দেন বিষয়ে আমাদের ভাই মোবাইলটা আর কিছু কর ভাই আপনারটা নয় আপনারটা তো বাদেই নি আলোচনা সভা আপনার মাথার উপর দেন সম্মানিত সভাপতি, জাগ্রত বাংলাদেশের অন্যতম সহকর্মী নেতা জনাব শহীদুল ইসলাম, আর আজকে এখানে প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত আছেন, আমি আছি স্যার যার বক্তব্য, বিতর্ক, টেলিভিশন, ব্যক্তিগতভাবে 2-4 জনের ভিতর তিনি এক সময়ের যুব নেতা মুকুটিন সম্রাট অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি যখন খুব কঠিন সময় যাচ্ছিল, যেমন আলাল ভাই এবং এখানে যারা আছে তার ভিতর আরেকজন মানুষ একা একাই বিএনপি অফিসে আসা যাওয়া করতো। আমি যখন মুখপাত্র তখনও সে একা একা ঘোরাঘুরি করতো, কারণ লোক পাওয়া যাচ্ছিল না। একসময় যুব নেতা, এখন যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, আমাদের রহমতুল্লাহ সাহেব, নামটা বড়, হৃদয়ে বড়, কিন্তু যে সময়টা কাজ করেছে, যখন যে একটু আগে বললাম না, কোনো জায়গায় দাঁড়াতেই দিচ্ছে না, বলাও যাচ্ছে না, ঘুরে ঘুরে এই প্রেস ক্লাবকে যে সার্থকতার সঙ্গে ব্যবহার করেছে বিকল্প পার্লামেন্টের, সে আমাদের সহকর্মী বন্ধু বিএনপির নেতা জনাব রহমতুল্লাহ সাহেব, আর আমাদের রেজাউদ্দৌলা সাহেব, একসঙ্গে ছাত্র নেতা, আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানে চাষা শুধু বলবো না, সাংস্কৃতিক পরিমণ্ডলটা আমাদের বিএনপির ক্ষেত্রে সাংস্কৃতিক জায়গায় একটু দুর্বলতা আছে, সে এটাকেই নিয়ে সারা জীবন কাটিয়ে দেবে। রেজাউদ্দৌলা চৌধুরী আমাদের এখানে একসময় ছাত্র নেতা, পরে কৃষক নেতা, সম্রাট সহ নেতৃবৃন্দ, সুধী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আমি শুরুতে ধন্যবাদ দিই অত্যন্ত সময় উপযোগী একটা বর্তমান পরিস্থিতি এবং গণতন্ত্র ভবিষ্যৎ শীর্ষক আলোচনা বিষয়টি তিনি সামনে এনেছেন। আজকের যারা আলোচনা তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ইতিমধ্যে আমাদের এখানে আলোচনা চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। আমি বাড়তি কথা বলবো, শুধু এইটুকু বলবো, যারা 1 মাসের মধ্যে সরকার পরিবর্তন, হাসিনার বিদায়, বিপ্লব, গণপ্রধান চলছে, এই 1 মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে, একটা গোষ্ঠী আছে, যারা অতীত এমনকি ভবিষ্যৎটা তারা দেখতে পায়, মানে এটা নিতে চায় না, মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। 1 মাসে সবকিছু তারা সংগ্রহ করেছে। এমন কি সরকারের প্রধান যে ব্যক্তি, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব, তার কর্মক্ষেত্রে সফল, কিন্তু তিনিও অতীতটা দেখতে পারেন না। একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো 53 বছরে রাজনীতিকরা কি করছে। সুশ্রী একজন নারী, আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করতেন জানি না, বলেই ফেললেন। ঠিক তেমনি ছাত্রদের সরকার, ছাত্ররাই তাকে বসিয়েছে। এই যে 1 মাসের ঘটনা, সেটি আমাদের ডক্টর ইউনূস অতীতে আর জানি 1 মাসের মধ্যে আটকে গেছে। এমনকি 1 মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় দিলেন। তিনি হচ্ছে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই ছেলেটি 1 মাসের ভিতরে সবকিছু উদ্ধার করেছে, সবকিছু সফল করেছে, সব মানে এমন হাসিনারও দাঁড়িয়েছে। আমার কাছে ভালো ভালো মনে হয়, যখন বসে থাকি একা একা কথা বলি, নিজের সঙ্গে নিজে কথা বলি, কথা ভাবি
ডক্টর মোহাম্মদ 1 মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন। 2 মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে? 6 মাস কেন লাগছে? এখন 6 মাস তো পেরিয়ে গেছে, পার হয়ে গেছে 6 মাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাস্টার মাইন্ড তো এক একটা বের করতে পারত। খাদ্যের মাস্টার মাইন্ড, আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড, বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতো না? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট একটা পণ্ডিত, বিখ্যাত ব্যক্তিত্ব, যাকে চেনে। আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে গিয়ে বলতেন, ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড, 1 মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমাই ফেলছে। সবকিছুর একটা সুস্থতা আছে, শয়তানিরও একটা সুস্থতা আছে। এই কটা লোক গত 6 মাসে বাংলাদেশে যা করেছে, যা স্বীকার অস্বীকার করেছে, সেটা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। যেমন এক শ্রেণীর খেলোয়াড়ই বলবো, এটা তৈরি হয়েছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। যারা 2-3% বেশি ভোট তাদের নাই। এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন। এদের চেহারা, চালচলন, কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। সুস্থতার রাজনীতি, সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলত, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয়, সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে। আমার এলাকায় আমি যখন নির্বাচন করি 96-এ, তখন আমার দল নেতৃবৃন্দ, তার ভিতরে একজন এখানে বসে আছে, সংক্ষেপে নাম টিলু ভাই। একটা গোষ্ঠী এসে, আমি নাম বলবো না, তারা এসে বললো যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করছি, মানে বিএনপির বাইরের লোক, এই জায়গায় এই অমুক জায়গায় থানা, ইউনিয়ন ওয়ার্ডে। তো তারপরে বললাম, তো করেন, অসুবিধা কি, আমাদের পক্ষে কাজ করছে। বলে ভাই আরেকটা ফর্দ বের করে, আমাদের 40 লাখ টাকা খরচ হয়, 40 লাখ টাকা দিতে হয়। 40 লাখ টাকা আমার ইলেকশনই বাজেট তো 12 লাখ টাকা আমার এলাকা। কারণ আমার থেকে যে টাকা এটা লাগেই নাই, আমার এলাকার ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি আপনাদের কাছে আজকে বলি, বিএনপির পক্ষে ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করেছে। যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, সব থেকে বড় বিরোধী দল 96, সেই গোষ্ঠী এখন আবার তৎপর, যারা টাকা ছাড়া কিছু বলে। আপনার কেউ কেউ হয়তো 5-10 হাজার টাকা চাঁদাবাজি করছে না, আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে নাই, আলোচনায় হয় না, এটা তো জানেন। এরা তৎপর। তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন, তাদেরকে আরো তৎপর হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো সতর্ক হতে হবে, না হলে ভবিষ্যৎ খারাপ। খারাপ এই কারণে বলছি, ক্ষমতার চেয়ারে যারা একবার বসে, সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাছে না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিওর যে অত্যাচার, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দড়ি দেয়, তারা এত হতাশ হয়ে যায়। কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে স্বপ্নের জাল বলতে থাকে। কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে
রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশে খুব কঠিন অবস্থা হবে, ভবিষ্যৎ অনিশ্চিত। সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনীতিবিদদের কেউ বলছে না 53 বছরে কি করেছেন, আরে 53 বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে, রাজনীতিবিদরা করেছে। তার আগে পাকিস্তানে আমলে 21শে ফেব্রুয়ারি ছাত্র আমলে রাজনীতিবিদ, ৬২ ছাত্র আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন, এর প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করেছে। তবে শহীদ জিয়া রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আজ কি বাংলাদেশে কেন, পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। এটাকে আপনার চোখে পড়লো না? গণতন্ত্র মানে ফ্যাসিবাদী একদল থেকে শহীদ জিয়া রহমানই তো বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন। এটা রাজনীতিবিদ না? সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে 4টি বাদেশ ছিল, এটা কি রাজনীতিবিদ না? করে নাই? এগুলো চোখে দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ 9.5 বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের বিদায় করা, আর একটি নেতৃত্ব যার নাম আপসের নেতৃত্ব, চোখে পড়ে না? বেগম খালেদা এই যে সর্বশেষ একেবারে মৃত্যু পথযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গেছেন। একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, চোখে পড়ে না? আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল, চোখে পড়ে না? খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনার খপনার মসনদে বসেছে। রাজনীতিকে ছোট করবেন, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে না। জনগণকে সংগঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে। চারিধারে ষড়যন্ত্র। দেখেন না, পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে, তার পক্ষে দুতালি করতে বাংলাদেশ থেকে একেবারে ধ্বংস করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক ব্যবস্থা একেবারে লুটপাট করে সর্বশান্ত করেছে, এই দেশটাকে একেবারে শেষ করে দিল। তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতালি করতে গিয়েছিলেন আমেরিকা। আমেরিকা ভালো জবাব দিয়েছে, সেটা তো বলতে পারছে না, আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে। এইসব বাহানা করে কোনো লাভ হবে না। ভারত ভারতের জায়গায় থাক, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাক। এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে নাই, এটা বাস্তবতা। সেই জন্য আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু প্রভুত্ব আমরা গ্রহণ করি না, এটা আমাদের নেত্রীর কথা। তিনি বিদেশে বন্ধু চাইছেন কিন্তু কৃতদাস চান, সেই জন্য কৃতদাস হতে চান। সেই জন্য বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো, শুধু এতটুকু বলি, এক জায়গায় এক থাকতে হবে। 16 বছর 17 বছর ধরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফসল আমাদের ঘরে তুলতে হবে। আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক জনসমর্থিত রাজনৈতিক সরকার। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে, এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় অভিভাবক